12 অঙ্কটা কি দেওয়া আছে? এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ার এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি মোট ব্যয় ওয়াই টাকা, যার পি অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং কিউ অংশ এক্স স্কোয়ার এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই দুটো অংশে পেয়ে যাচ্ছি, ওয়াই সমান পি প্লাস কিউ, ঠিক আগের মতো, আগের আমরা যে 10-এর অঙ্কটা দেখেছিলাম ঠিক সেরকম। ওয়াই সমান দুটি অংশ পাচ্ছি, ওয়াই সমান পি প্লাস কিউ, যেখানে পি এক্স এর সঙ্গে সরলভেদে আছে এবং কিউ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাই যদি পি এক্স এর সঙ্গে সরলভেদে থাকে তাহলে আমরা কি পাবো? আমরা পাবো পি সমান একটা ভেদ ধ্রুবক ইন্টু এক্স এবং কিউ সমান একটা ভেদ ধ্রুবক ইন্টু এক্স স্কোয়ার। এখানে আমরা ভেদ ধ্রুবকটা কে ওয়ান নিয়েছি, এখানে কে টু নিয়েছি, তাহলে পি সমান কে ওয়ান এক্স আর কিউ সমান পাচ্ছি কে টু এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখি যেখানে কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই পি এর মান কিউ এর মান, কি পাবো আমরা? আমরা পাচ্ছি ওয়াই সমান পি এর মান পাচ্ছি কে ওয়ান এক্স আর এই কিউ এর মান কে টু এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। একে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন ওয়াই এবং এক্স এর মধ্যেকার সরাসরি সম্পর্ক পেলাম, যেখানে ওয়াই কিন্তু মোট ব্যয় আর এক্স হচ্ছে ডেসিমিটার, যত ডেসিমিটার কূপ খনন করা যাবে তার মান। তাহলে এখন প্রথম ক্ষেত্রে কি মান দেওয়া আছে সেটা আমরা লক্ষ্য করি। প্রথম ক্ষেত্রে বলা আছে, দেখো 100 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 5,000 টাকা ব্যয় হয়। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে x সমান 100 এবং y সমান 5,000 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা x এর মান 100 নিলাম, y এর মান 5,000। কি পাচ্ছি আমরা? y এর মান 5,000 বসালাম, ছিল কে ওয়ান এক্স, তাহলে কে ওয়ান ইন্টু 100 প্লাস কে টু ইন্টু এক্স স্কোয়ার, কে টু ইন্টু এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। যদি আমরা সাজিয়ে নেই তাহলে পাবো আমরা 100 কে ওয়ান, 100 বড় করলে 100 ইন্টু 100 10,000, কে টু সমান 5,000, 21 শতক 1,000 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো আমরা? এখানে কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম, 100 দিয়ে ভাগ করতে পারছি কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50, একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে, যদি 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12,000 টাকা ব্যয় হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে? এক্স এর মান 200, ওয়াই এর মান 12,000। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 12,000 এবং এক্স সমান 200 বসিয়ে পাই। কি পাচ্ছি আমরা? ওয়াই এর মান 12,000 সমান ছিল কে ওয়ান এক্স, কে ওয়ান বসালাম ইন্টু এক্স এর মান 200 প্লাস কে টু ইন্টু এক্স স্কোয়ার
200 হোল স্কোয়ার। তাহলে আমরা সলভ করে নিই। তাহলে পাচ্ছি 12,000 সমান 200 K1 প্লাস 200 হয় 40,000 K2 200 দিয়ে ভাগ করে নিই। তাহলে পাবো আমরা, এটা লিখে নিচ্ছি আগে, K1 প্লাস 200 K2 সমান 60। একে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 3 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে K1 এবং K2 মান পাবো। K1 K2 মান যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে x এবং y এর মধ্যে সরাসরি সম্পর্ক আমরা বের করতে পারবো। তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমাধান করে দিই। এখানে দেখো K1 এবং K1 আছে, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যদি 3 নম্বর সমীকরণ বাদ দিয়ে দিই তাহলে K1 বিয়োগ যাবে, তাহলে আমরা K2 এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা 2 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ বিয়োগ 3 নম্বর সমীকরণ করে পাই। কি পাবো আমরা? 2 নম্বর সমীকরণ ছিল K1 প্লাস 100 K2 সমান 50। 3 নম্বর সমীকরণ আছে K1 প্লাস 200 K2 সমান 60। যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস প্লাস ছিল মাইনাস হলো, এখানে মাইনাস। এই K1 K1 কাটছে, 100 K2 থেকে 200 K2 বাদ দিলে মাইনাস 100 K2, 50 থেকে 60 বাদ দিলে মাইনাস 10। এই মাইনাস মাইনাস কাটবো, তাহলে কাটছি K2 এর মান 10/100 বা 1/10 পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি K2 সমান 1/10। এই K2 এর মান আমরা 2 নম্বর বা 1 নম্বর যে কোনো জায়গায় বসিয়ে দিই। আমরা 2 নম্বরে বসিয়ে দিই। তাহলে 2 নম্বর সমীকরণে K2 সমান 1/10 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি আমরা? 2 নম্বর সমীকরণ ছিল K1 প্লাস 100 K2, তাহলে 100 ইন্টু K2 এর মান 1/10 সমান 50, বা আমরা পাচ্ছি K1 প্লাস এই 10 10 কাটলো প্লাস 10 সমান 50, বা K1 সমান 50 মাইনাস 10, তাহলে পাচ্ছি আমরা 40। তাহলে আমরা K1 এর মান পাচ্ছি 40। এবার আমরা 1 নম্বর সমীকরণে K1 এবং K2 এর মান বসিয়ে দেই। তাহলে কি ছিল 1 নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণে K1 সমান 40 এবং K2 সমান 1/10 বসিয়ে পাই। কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল y সমান, 1 নম্বর সমীকরণ ছিল y সমান K1 ইন্টু এক্স, তাহলে K1 এর মান 40 ইন্টু এক্স প্লাস K2 ইন্টু এক্স স্কোয়ার, K2 এর মান 1/10 ইন্টু এক্স স্কোয়ার, এটা ছিল। একে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এটা আমরা এক্স এবং ওয়াই এর মধ্যেকার সরাসরি সম্পর্ক পেলাম। কি পেলাম? y সমান 40x প্লাস 1/10 এক্স স্কোয়ার। এবার কি চেয়েছে আমাদের মান? 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। তাহলে যদি এক্স এর মান 250 হয়, ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করে নিই। 4 নম্বর সমীকরণে x সমান 250 বসে পাই। তাহলে বসিয়ে দেই। কি ছিল? y সমান 40x, তাহলে 40 ইন্টু এক্স এর মান 250 প্লাস 1/10 ইন্টু 250 এর হোল স্কোয়ার। তো এটা সলভ করে নিই। 25 4 100, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য, একক 10 শতক হাজার, 10,000 পেলাম। এখানে 1/10 250 গুণ 250, একটা শূন্য একটা শূন্য কাটলাম। তাহলে এখানে পাচ্ছি 10,000 প্লাস 25 25 625, এখানে একটা শূন্য, তাহলে 6,250 যোগ করলে পাবো 16,250।
তাহলে আমরা কত পাচ্ছি, এক্স ডেসিমিটার গভীর কূপ খননের জন্য মোট খরচ ওয়াই সমান 16,250 টাকা। তাহলে আমরা লিখি অতএব 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় হবে। 13 অঙ্কটা দেখে নিয়ে যাক কি দেওয়া আছে। চোঙের আয়তন ভূমির ব্যাসের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা ধরে নেই চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধকে আর ধরে নেই, এবং উচ্চতা এইচ ধরে নিচ্ছি। তাহলে আমরা আয়তনকে ভি ধরেছি, ব্যাসার্ধকে আর ধরেছি এবং উচ্চতা এইচ ধরেছি। কি বলা আছে, আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা পাবো অতএব ভি ভ্যারিজ এজ আর স্কোয়ার ইন্টু এইচ, যৌগিক ভেদের সূত্র অনুসারে এর বর্গ এর এইচ এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে। এদের মধ্যে সরাসরি সম্পর্ক বের করে কি পাবো আমরা, ভি সমান একটা ভেদ ধ্রুবক কে নিলাম এখানে ইন্টু আর স্কোয়ার এইচ, একে আমরা 1 নম্বর দিচ্ছি। আমরা কি পেলাম, যেখানে কে ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক বা কে ভেদ ধ্রুবক, এটা আমরা পেলাম। এবার কি বলা আছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম চোঙের চোঙটির ভূমির ব্যাসার্ধ টু এক্স এবং উচ্চতা 5y। আর দ্বিতীয় চোঙের ধরে নেই, দ্বিতীয় চোঙটির ভূমির ব্যাসার্ধ 3x এবং উচ্চতা 4y। তাহলে প্রথম চোঙের আয়তন ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত আমরা বের করব। তাহলে আমরা পাচ্ছি প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন। প্রথম চোঙের আয়তন আমরা কি পাবো, প্রথম চোঙের আয়তনের সূত্র ভি সমান কে আর স্কোয়ার এইচ, এখানে আর মানে ভূমির ব্যাসার্ধ কে ছিল 2x, তাহলে এখানে পাচ্ছি কে ইন্টু 2x এর বর্গ, এইচ এর মান এখানে 5y, এটা বসালাম। দ্বিতীয় চোঙের আয়তন, তাহলে কে আর স্কোয়ার এইচে বসাবো, দ্বিতীয় চোঙের ভূমির ব্যাসার্ধ পাচ্ছি আমরা 3x, তাহলে কে ইন্টু 3x তার হোল স্কোয়ার, আর এখানে এইচ মানে 4y, এটা পাচ্ছি আমরা। তাহলে পাচ্ছি কে, এই 2 এর বর্গ করলে আমরা পাবো 4, তাহলে পাচ্ছি আমরা 2x এর বর্গ করলে 4x স্কোয়ার ইন্টু 5y, পরে আমরা পাচ্ছি কে, এখানে 3x আছে, 3x এর বর্গ করলে 9x স্কোয়ার ইন্টু 4y, এই কে বাদ যাচ্ছে, তাহলে এখানে 20x স্কোয়ার y, আর এখানে পাচ্ছি 9 4 36, 36x স্কোয়ার y, x স্কোয়ার x স্কোয়ার কাটলো, তাহলে পাচ্ছি 20/36। যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করে নিই, তাহলে 4 5 20, 4 9 36, তাহলে পাচ্ছি আমরা 5/9। তাহলে প্রথম চোঙের আয়তন দ্বিতীয় চোঙের আয়তন, অতএব
চোঙ দুটির আয়তন অনুপাত পাঁচের নয় আছে, তাহলে আমরা পাবো 5:9। 14 অঙ্কটা দেখি কি দেওয়া আছে। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে আমরা শুরু করি। এখন কি কি বিষয় দেওয়া আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে তিনটি বিষয় আছে, একটা হচ্ছে জমির পরিমাণ, আরেকটা আছে লাঙল, আরেকটা আছে সময়। আমরা জমিকে যদি এ দিয়ে প্রকাশ করি, লাঙলকে যদি বি দিয়ে প্রকাশ করি, সময়কে যদি সি দিয়ে প্রকাশ করি, তাহলে এ বি সির মধ্যে কি সম্পর্ক সেটা আগে নির্ণয় করব, তারপর এদের মধ্যে ভেদ সম্পর্ক প্রতিষ্ঠা করব, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়টা আমরা বের করে নেব। কি দেওয়া আছে এখানে? প্রথমে বলা আছে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে 36 দিন সময় লাগে। কি চেয়েছে? এখন অর্ধেক জমি মানে 2400 এর অর্ধেক মানে 1200। এই 1200 বিঘা জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে সময় এখানে 30 দিন বলা আছে এবং ট্রাক্টর কি একটি ট্রাক্টর দিয়ে চাষ করা হয় বলে আছে। তাহলে এখানে কটি লাঙল লাগবে সেটা আমরা যদি বের করে নিই, একটি ট্রাক্টর ততগুলো লাঙলের সঙ্গে সমান, সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা আগে দেখি এদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ এখানে লাঙলের সংখ্যা যেটা বেরোবে একটি ট্রাক্টর ততগুলি লাঙলের সমান, সেটা বের করলেই হবে। প্রথম ক্ষেত্রে সময় যদি স্থির থাকে তাহলে আমরা জমি এবং লাঙলের মধ্যে কি সম্পর্ক দেখি। 2400 বিঘা জমি চাষ করতে যদি 25টি লাঙলের প্রয়োজন হয়, তাহলে এর অর্ধেক 1200 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই কম লাঙলের প্রয়োজন হবে। অর্থাৎ জমির পরিমাণ কমছে, লাঙলের পরিমাণ কমছে। এখানে কিন্তু জমি এবং লাঙলের মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক, তাহলে এ এবং বি এর মধ্যে সরল সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে যদি জমির পরিমাণ স্থির থাকে তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে দেয়া আছে 36 দিন, এখানে দেওয়া আছে দেখো 36 দিনে চাষ করতে 2400 বিঘা জমি চাষ করতে 25টি সময় লাগে। এখানে যদি জমির পরিমাণ নির্দিষ্ট ধরে নিই, তাহলে 36 দিনে কোনো জমি চাষ করতে 25টি লাঙলের প্রয়োজন হয়, তাহলে ওই জমি চাষ করতে যদি 30 দিন সময় লাগায়, তাহলে অবশ্যই বেশি লাঙলের প্রয়োজন হবে। তাহলে এখানে সময় কমলে লাঙলের সংখ্যা বাড়ছে, তাহলে এখানে সময় এবং লাঙলের মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাহলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ধরি জমির পরিমাণ সমান এ, লাঙল সংখ্যা বা লাঙলের পরিমাণ সংখ্যা বি এবং সময় সমান সি। তাহলে আমরা জমির পরিমাণকে এ দিয়ে, লাঙলকে বি এবং সময়কে সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? জমির পরিমাণ কমলে লাঙলের পরিমাণ কমবে। আমরা কি পাচ্ছি? জমির পরিমাণ যদি কমে তাহলে লাঙলের পরিমাণ কমবে। অতএব আমরা কি পাচ্ছি? বি এর সাথে সলভ হতে আছে কখন? যখন সি স্থির। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা সময়কে স্থির, যদি আমরা এ কে স্থির রাখি, জমির পরিমাণ স্থির রাখি, তাহলে আমরা বি এবং সি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক পেয়েছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি জমির পরিমাণ স্থির থাকলে সময় সংখ্যা কমলে লাঙলের পরিমাণ বা লাঙলের সংখ্যা বাড়বে।
তাহলে এখানে লাঙল এবং সময়ের ব্যস্ত ভেদে আছে, অতএব আমরা কি পাচ্ছি, অতএব বি সি এর সাথে ব্যস্ত ভেদে আছে। কখন? যখন এ স্থির। এখানে জমির পরিমাণ কমলে লাঙলের সংখ্যা কমবে। কখন? যখন সময় স্থির। তাহলে এটা যদি আমরা যৌগিক ভেদের সূত্র লাগাই কি পাবো? যৌগিক ভেদের সূত্র অনুযায়ী তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র থেকে পাচ্ছি কি পাবো, বি এ এবং 1/c এর গুণফলের সঙ্গে সরলভাবে থাকবে। তাহলে ভি ভ্যারেজেজ এ ইন্টু 1/c বা a/c। আমরা সরাসরি সম্পর্ক যদি বের করে নিই কি পাবো, বি সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু a/c। এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমরা পাচ্ছি। তাহলে একে আমরা 1 নম্বর দিলাম। তাহলে আমরা কি সম্পর্ক পেলাম, এ বিসির মধ্যে কি সম্পর্ক, বি সমান কে ইন্টু a/c। এবার যদি আমরা এ বি সি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা কে এর এ বি সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে দেখো, এ এর মান 2400, বি এর মান 25 এবং সি এর মান 36। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এ বি সি এর মান বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণে এ সমান 2400, বি সমান 25 এবং সি সমান 36 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিলাম, কি পাই, কি সম্পর্ক ছিল আমাদের, বি সমান কে ইন্টু a/c। তাহলে বি এর মান 25 সমান কে ইন্টু a/c, এর মান 2400, সি এর মান 36। এটা আমরা বসালাম। তাহলে এখান থেকে কে এর মান বের করব। কে সমান পাচ্ছি 25 ইন্টু 36 বাই 2400। তাহলে কাটাকাটি করি আমরা, 4 6 24, 0 0, 4 9 36। তাহলে এখানে 3 3 9, 3 2 6, 200, 25 কে 25, 25 4 100, 25 8 200। তাহলে আমরা পাচ্ছি 3/8। তাহলে আমরা পাচ্ছি কে সমান 3/8। কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে আমরা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম। 1 নম্বর সমীকরণে যদি আমরা কে এর মানটা বসিয়ে দেই তাহলে এখানে 1 নম্বরে বসিয়ে দিই আমরা, তাহলে এ বি সির মধ্যে সরাসরি সম্পর্ক পাবো। তাহলে ভেদ ধ্রুবকের মান বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে কে সমান 3/8 বসিয়ে পাই। কি পাচ্ছি, বি সমান কে ইন্টু a/c ছিল, তাহলে কে এর মান 3/8 বসিয়ে দিলাম ইন্টু a/c। একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বরে এ বি সির মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া গেল। যদি আমরা এ এর মান সি এর মান বসাই তাহলে বি এর মান পাবো। তাহলে এখন দেখি দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া ছিল। দ্বিতীয় ক্ষেত্রে জমির পরিমাণ অর্ধেক অর্থাৎ 1200, এ এর মান 1200, সি এর মান 30, এটা দেওয়া আছে। বি এর মান বের করব। তাহলে আমরা বসিয়ে দিই 2 নম্বর সমীকরণে এ সমান 1200 এবং সি সমান 30 বসে পাই। কি পাবো, বি সমান 3/8 ইন্টু a/c। তাহলে এর মান 1200 আর সি এর মান 30 বসিয়ে দিই। একটা শূন্য কাটলো, 3 40 120, 8 5 40। তাহলে 3 আর 5 গুণ করলে কত পাবো, 15। তাহলে আমরা বি এর মান পাচ্ছি 15। বি আমরা কি পাচ্ছিলাম, লাঙল সংখ্যা। এখন ওই জমি একটি ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, তাহলে আমরা কিন্তু লাঙল সংখ্যা ট্রাক্টর সংখ্যা পেলাম। তাহলে আমরা পেলাম অতএব ওই জমি চাষ করতে এখন 15টি লাঙল লাগবে। তাহলে আমরা কি পাচ্ছি, একটি ট্রাক্টর। এখন ওই জমি চাষ করতে একটি ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙলের সঙ্গে সমান। তাহলে আমরা পাচ্ছি অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান।
15টা কি দেওয়া আছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে আমরা বিষয়গুলো ধরে নিই। আমরা ধরে নিচ্ছি গোলকের আয়তন সমান ভি, আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করছি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এ এবং ভূমির ব্যাসার্ধ তাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে তিনটা বিষয় ধরে নিলাম, আয়তন ছিল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল, ভূমির ব্যাসার্ধ ছিল। আয়তনকে ভি ধরে নিলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে এ ধরে নিলাম, ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম। এদের মধ্যে কি সম্পর্ক বলা আছে? প্রথমেই বলা আছে আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে আমরা কি পাচ্ছি, আয়তন ভি ছিল, ব্যাসার্ধ আর ছিল, তার ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা প্রথম পাচ্ছি ভি আর কিউবের সঙ্গে সরলভেদে আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে আছে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, সেটা ব্যাসার্ধের বর্গ অর্থাৎ আর স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা পাচ্ছি ভি আর কিউবের সঙ্গে সরলভেদে আছে এবং এ আর স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে আয়তনের বর্গ অর্থাৎ ভি স্কোয়ার, সেটা কার সঙ্গে সরলভেদে থাকবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলভেদে থাকবে। আমাদের এই বিষয়টা দেখাতে হবে। তাহলে আমরা ভি স্কোয়ার বা এ কিউব যদি করি, সেটা কোনো একটা ধ্রুবক সংখ্যা দেখাতে পারলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, কি দেওয়া ছিল, আমরা কি পাবো এখান থেকে? ভি আর কিউবের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা সরাসরি সম্পর্ক নিয়ে আসি। তাহলে ভি সমান পাবো কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু আর কিউব। আমরা এখানে কে ওয়ান নিলাম, তাহলে ভি সমান পাচ্ছি কে ওয়ান আর কিউব। এখানে কি ছিল, এ আর স্কোয়ার সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা পাচ্ছি এ সমান কে টু ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে কে টু ভেদ দেবো। তাহলে আমরা একসঙ্গে উল্লেখ করে নিই, যেখানে যেখানে কে ওয়ান ও কে টু ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক আমরা উল্লেখ করব। তাহলে আমরা পেলাম ভি সমান কে ওয়ান আর কিউব, এ সমান কে টু আর স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার এ কিউবের সঙ্গে সরলভেদে আছে, তাহলে এই দুটোর আমরা অনুপাত নেই। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব ভি স্কোয়ার বাই এ কিউব, আমরা এই মানটা নিচ্ছি। এখানে ভি এর মান পেয়েছিলাম কে ওয়ান আর কিউব, তাহলে ভি এর মান কে ওয়ান আর কিউব ছিল, আমরা তা স্কোয়ার করব এখানে ভি স্কোয়ার থাকার জন্য। এ কিউব ছিল, এর মান কে টু আর স্কোয়ার, তাহলে এর মান আমরা কে টু আর স্কোয়ার বসালাম। এখানে এ কিউব ছিল, আমরা তাহলে কিউব করে নিই। তাহলে প্রথমটা কে ওয়ান স্কোয়ার করলে আমরা পাবো কে ওয়ান স্কোয়ার, আর কিউব তার স্কোয়ার করলে আর টু দি পাওয়ার সিক্স, হরে আমরা পাচ্ছি কে টু কিউব, এখানে আর টু স্কোয়ার করলে পাবো আমরা আর টু দি পাওয়ার সিক্স। এই আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কাটছে, তাহলে থাকছে আমাদের কি কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব। এখন এই কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব, কে ওয়ান ধ্রুবক তাহলে এর বর্গ ধ্রুবক হবে, কে টু ধ্রুবক এর ঘন ধ্রুবক হবে, তাহলে এই দুটোর ভাগফল কিন্তু অবশ্যই ধ্রুবক হবে। একে আমরা কে দিয়ে না, আমরা এম দিয়ে প্রকাশ করছি, যেখানে এম সমান কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব, এটা সমান ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব ভি স্কোয়ার বাই এ কিউব সমান ধ্রুবক। তাহলে আমরা বলতে পারবো অতএব ভি স্কোয়ার এ কিউবের সঙ্গে সরলভেদে আছে। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল।